বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা নতুন একটা মোটিভেশনাল আর ইন্সপিরেশনাল ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। WBCS, ওকে, ড্রিম WBCS এর চ্যানেলের পক্ষ থেকে, যেটা তোমাদের ভীষণই হেল্পফুল হবে। মানে হোপ, আমার আশা আর তোমাদের ভালোবাসা নিয়ে। ওকে, তো আজকের এই মোটিভেশনাল ভিডিও আজকে খুব একটা সুন্দর কাহিনী নিয়ে এসেছি। থ্যাঙ্কস টু ম্যাম, থ্যাঙ্কস কাটসি টু ম্যাম অ্যান্ড উইকিপিডিয়া গিভিং দিস ইনফরমেশন অ্যান্ড প্রেজেন্টিং টু ইউ। ওকে, তো ড্রিম WBCS পক্ষ থেকে আজকে আমাদের মোটিভেশনাল অ্যান্ড ইন্সপিরেশনের যে গল্পটা আমি নিয়ে এসেছি সেটা খুবই সুন্দর। আর এই মোটিভেশনস আর ইন্সপিরেশন কীভাবে কাজ করে একজনের জীবনে, সেইটা একটু দেখার বিষয় আছে। আমি বারবার তোমাদের বলি আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। পুরো ভিডিও শুরুতে আর শেষে গিয়ে কেন বলি এই কথাগুলো তোমাদের, সেটা বোঝানোর জন্য আজকে এই মোটিভেশনালের ভিডিওটা নিয়ে এসেছি। তোমাদের কানেকশন গুরুজি ফর WBCS and PSCs and other exams, CGL exams and all related exams also. Inspiration and motivation is like fuel, petrol. Okay, it is like petrol, diesel. Okay, it is like petrol and diesel. It inspires you to move further, it propels you to move further, it advances you, it pushes you to move more and more further. It will help you much more better way. Okay, much more better way. It will give you push, it will give you petrol, it will give you diesel, it will give you whatever you want, but it will help you to reach your destination, Okay, ডেস্টিনেশন বলতে কি বোঝাচ্ছে? আমি যেখানে যেতে চাই সেটা হতে পারে আমার গ্রুপে WBCS এর ভিডিও হতে পারে, DSP হতে পারে, ওকে, CGL এর ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হতে পারে, IAS এক্সাম হতে পারে, ওকে, IPS হতে পারে। আমি এরপরে আবার এর আর একটা মোটিভেশনাল ভিডিও আজকে অথবা কালকেই তোমাদের দিয়ে দেবো। ওকে, তো আমি বলবো যে মোটিভেশন আর ইন্সপিরেশনের জন্য আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এ কত বড় জিনিস সেটা তোমাদের বোঝানোর জন্য আজকে এটা নিয়ে এলাম। ওকে, চলো, আমার ভিডিও এখনও শুরু করিনি, তার আগে আমাদের এই আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট আমরা এটা সাথে রেখেই চলবো, আর এটা সাথে রেখেই আমরা কাজ করবো। ওকে, এর মধ্যে কিন্তু কোনো সেকেন্ড থট নেই, আই উইল ডু ইট। বন্ধুরা, এর মধ্যে অনেক শক্তি আছে, মাচ মোর এনার্জি, 100% এনার্জি। ইট উইল প্রোপেল ইউ টু মুভ ফার্দার, ইট উইল গিভ ইউ পেট্রোল, ডিজেল, হোয়াট এভার আই সেড, অ্যান্ড আই সে দ্যাট ইউ কিপ ইট লাইক এ পিলো beneath your head while you are sleeping. You keep it like a shirt around your body. You keep it like a hot food, whatever you have on daily basis. তুমি যখন খাবার খাও তখনও তুমি এটাকে রাখো সাথে, তুমি ড্রেস পরো তখনও সেটাকে সাথে রাখো, নট টেক ইট ইন আদারওয়াইজ। ওকে, মানে এই যে জিনিসটা তোমাকে কতভাবে হেল্প করতে পারে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়েন ইউল গেট দ্য জব আফটার প্রোনাউন্সিং দিস আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। আচ্ছা, আমরা আজকে PT Usha ম্যামকে আবার বলি আরেকবার থ্যাঙ্কস, আই ক্যান কাটসি টু PT Usha ম্যাম অ্যান্ড Wikipedia giving this information and photographs to present you for your motivation and inspiration for your future exams and to establish your career and to stand on your feet. Okay, তোমার দুপায়ে দাঁড়ানোর জন্য, তোমার জীবনে মোটিভেশন আর ইন্সপিরেশন আনার জন্য, তোমাকে পড়ার জন্য মোটিভেট করার জন্য থ্যাঙ্কস টু PT Usha ম্যাম অ্যান্ড থ্যাঙ্কস Wikipedia giving this information. ওকে, তো PT Usha ম্যামের আমরা নর্মাল নাম জানি PT Usha, যিনি একজন অ্যাথলেটস ট্র্যাক রানার। ওকে, PT Ushaর ফুল ফর্ম হচ্ছে পিলা ভুল্লি কান্দি থেকে পারাম্বিল উষা। এনার নাম হচ্ছে এটা, আমরা যেটাকে নর্মালি PT Usha মানে বিশ্বের শর্ট ফর্মে জানি। ওনাকে দি গোল্ডেন গার্ল অফ ইন্ডিয়া, পায়েল এক্সপ্রেস ও বলা যায়। এটা কিন্তু PSCর এক্সামে বারবার আসে, আর আমরা দেখেছি CGL এর এক্সামে, NTPCর এক্সামে, রেলওয়েজের এক্সামে, যে কোনো এক্সামে কিন্তু ইনি খুবই একজন ফেভারিট, মানে আমরা যারা দেখেছি রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু একটা ফেভারিট কোশ্চেন এটা। অফেন কল্ড দ্য কুইন অফ ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইন ইন্ডিয়া। ওকে,
PT Usha is a retired Indian track and field athlete, and she was born in Kuttali, Kozhikode, Kerala. She has been associated with Indian athletics since 1979. She is often called as Queen of Indian track and field. আমার বিনম্র শ্রদ্ধা পিটি উষা ম্যামের প্রতি এবং উইকিপিডিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা। Okay, born 27 June 1964, aged 57 years, Paoli, nickname Paoli Express, or যেটা আমি আগে বললাম তোমাদের ফুল নেম নেপিলাগুলা কান্দি থেকে পারাম্বিল উষা and her full name, আর হাইট এতটা। ওনার হাজব্যান্ড হচ্ছে ভি শ্রীনিবাসন, যিনি একজন সিআরপিএফ ইন্সপেক্টর আর কি, যখন উনি বিয়ে করেছেন 1991-এ। আর ওনার অ্যাওয়ার্ডস অর্জুন অ্যাওয়ার্ডস, অ্যাথলেটিক্স আর পদ্মশ্রী অ্যাওয়ার্ডস। চিলড্রেন বিঘ্নেশ উজ্জ্বল অ্যান্ড উজ্জ্বল শ্রীনিবাসন। তো দুজন ছেলে মেয়ে ওনাদের। আর এবার আসি ওনার জীবন কাহিনীতে, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি। অনেক মেডেল দু হাতে মানে উঁচু করা মুশকিল, ওকে, খুবই মুশকিল, খুবই হাসির, দেখো খুবই হাসির, খুবই হ্যাপি মোমেন্ট, ওকে, হ্যাপি মোমেন্ট, খুবই হ্যাপি মোমেন্ট। এর থেকে হ্যাপি মোমেন্ট আর কোথায় হয় না, খুবই হ্যাপি মোমেন্ট। চলো আমরা দেখবো এনার হ্যাপি মোমেন্টের পেছনে কষ্টের জায়গাটা কোথায়, সেটা আমাদের আলটিমেট ইয়ে হয়ে দাঁড়াবে। আবার একটা মানে ওনার লিস্ট অফ মেডেলস, মানে কী কী মেডেলস পেয়েছেন, লিস্ট অফ মেডেলস। She won 18 gold medals, she won 13 silver medals, 3 bronze medals, 101 international medals. She raised 20 lakhs and donated to all poor kids. Nobody praised her for this. Please share this for yourself. তো এনার কাছে দেখো কত মেডেলস রয়েছে, কত মেডেলস, ইন্টারন্যাশনাল মেডেলস পেয়েছেন। এগুলো থেকে তো উনি 20 লাখ টাকা, যেগুলো উনি পুয়ার ছেলে মেয়েদের জন্য দান করেছেন। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে গরিব পরিবারে জন্মগ্রহণ করার জন্য কিন্তু ওনার গরিবদের প্রতি একটা ভালোবাসা কিন্তু রয়ে গেছে, কেননা ওটা বেসিক রুট, ওটা ছিল বেসিক রুট এনার, ওকে, ওটা ছিল বেসিক রুট এনার। আবার আমরা দেখছি উনি ট্রাকে দৌড়াচ্ছেন, প্র্যাকটিস করছেন। হিস্টোরি অফ পিটি উষা, ইন্ডিয়াস গোল্ডেন গার্ল, ওকে। তো আমরা আবার দেখব যে উনি কিছু ছেলে মেয়েকে ট্রেনিং দিচ্ছেন হয়তো, আর সেই গলায় একগোছা মেডেলস, যেগুলো হয়তো উনি ওজনও করতে, কেজিতে ওজন করতে হবে বোধহয়, অথবা মনে। পিটি উষা দি কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার হাসির মুহূর্ত, ওকে, হ্যাপি মোমেন্টস ফর ম্যাম। তো এটাও একটা হ্যাপি মোমেন্টস, ওকে, এটাও একটা হ্যাপি মোমেন্টস, হাসির মোমেন্টস, ওকে। উনি মায়ের সাথে শেয়ার করছেন, উনি ছেলে আর হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করছেন, উনি ফটোগুলোকে শেয়ার করছেন। বাট আমরা ওনার কষ্টের জায়গাটা দেখার জন্যই, মানে এই হ্যাপি মোমেন্টের পেছনে আমি এটাকে বলি পর্দার বিহাইন্ড দ্য কার্টেন, ওকে, বিহাইন্ড দ্য কার্টেন, আমি বলি এটাকে বিহাইন্ড দ্য কার্টেন। এটা তো পর্দার সামনে, মানে ক্যামেরার সামনে, কিন্তু ক্যামেরার পেছনে যে উনি কষ্ট করেছেন সেই কষ্টটা কীভাবে করেছেন, ওকে, বিহাইন্ড দ্য কার্টেন, বিহাইন্ড দ্য কার্টেন। মানে আমরা বিহাইন্ড দ্য কার্টেন কেন বলছি সেটা তোমাদের একটু বোঝাবো। আবার দেখো পুরো একটা ঘরই বোধহয় এনার আলমারিয়া শোকেস এটাতে ভরা, যেটা হ্যাপি মোমেন্টসের ওনার নির্দেশ করছে, ওকে, যেটা একটা হ্যাপি মোমেন্টস, যেটা একটা হ্যাপি মুহূর্ত, আমরা বলবো হ্যাপি মুহূর্ত। এত মেডেল, এত এত শিল্ড, এত কিছু, এতগুলো মানে মানুষের জীবনে নিশ্চয়ই কষ্টের কোনো একটা সময় ছিল যেখানে ইনি এত মেডেলস পেয়েছেন, এত শিল্ডস পেয়েছেন, এত পুরস্কার পেয়েছেন, যিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন, যিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। এগুলো মানে খুবই হ্যাপি সময়, এগুলো খুবই হ্যাপি সময়। কিন্তু হ্যাপির পেছনে কিন্তু অনেক কষ্ট রয়ে গেছে, অনেক কষ্টের রয়ে গেছে। আচ্ছা, এনার সম্পর্কে যে বিশেষ বক্তব্যটা আমি জীবনে ধরে রেখেছি সেটা হচ্ছে রানিং অন স্যান্ড, মানে বালিতে তোমরা কি কখনো দৌড়েছো? অথচ আমরা জানি যে আমাদের বাংলায় যদি আমরা দীঘাতে না যাই,
গ্রামের দিকে কিন্তু বালি খুব কম, কিন্তু রাস্তার পাশে যে বালিগুলো পড়ে থাকে তাতে আমরা দেখেছি পা স্লিপ করে। কিন্তু আর ইনি দেখো সমুদ্রের তীরে দৌড়াচ্ছেন, আর এটা কমপ্লিটলি বালি, সমুদ্রের তীরে কমপ্লিটলি বালি। তোমরা যারা দীঘায় ঘুরতে গেছো জানো সমুদ্রের তীরে বালি ছাড়া আর কিছু থাকে না, আর সেখানে পা পিছলে যায়, মানে পায়ে পাওয়া যায় না, গ্রিপ পাওয়া যায় না। যারা রানার তারা বুঝতে পারছে আমি কোন কথাটা বলছি। এটা পায়ে গ্রিপ, মানে বালিতে প্রেশার পড়লে তো পাটা বালি সরে যাবে, কেননা মাটি নয়, পাথরও নয়, অথবা ইটও নয়, শক্ত মাটি নয়। আমাদের গ্রাম বাংলায় তো এঁটেল মাটি, সেগুলো তো শক্ত, সেখানে তো দৌড়ানো অনেকটা সোজা, কিন্তু বালিতে দৌড়ানো অনেকটা কঠিন। তার মানে কি, উনি টাফেস্ট ট্রেনিং নিয়েছেন যে আমাকে মানে টাফ হিসাবে ভাবতে হবে। ওকে, উনি টাফ হিসাবে সমস্ত কিছুকে নিয়েছেন। ওকে, যতটা টাফ ট্রেনিং নিজেকে দেওয়া যায়, টাফেস্ট, এটাকে বলা যাবে টাফেস্ট ট্রেনিং। উনি বালিতে দৌড়াতেন, কেননা বালিতে গ্রিপ পাওয়া যায় না। আর সেখানে যদি গ্রিপ নিয়ে আমি 10 সেকেন্ডে, মানে কথার কথা বলছি, 10 সেকেন্ডে মানে নর্মাল টাইমে কমপ্লিট করতে পারি বালিতে দৌড়িয়ে, তো আমি যেখানে গ্রিপটা পাবো, যেখানে শক্ত মাটি, এঁটেল মাটি, যেখানে ট্রাকে দৌড়াবো, সেখানে তো ট্রাক তো শক্ত, সেখানে সিমেন্টেড, সেখানে তো আমি গ্রিপ পাবোই। অতএব আমাকে এই বালিতে দৌড়িয়ে, স্যান্ডের উপরে দৌড়িয়ে আমাকে নর্মাল টাইমটাকে মেনটেন করতে হবে। আগে আমি তোমাদের দেখাবো লাস্ট স্লাইডস, যেখানে উনি একটা বড় কথা বলেছেন যে আমি কী জন্য এগুলো করেছি। তো আমি আরেকবার বলবো যে স্যান্ডে দৌড়ানোটা কিন্তু খুবই টাফ, এখানে গ্রিপ পাওয়া যায় না। ওকে, এখানে গ্রিপ পাওয়া যায় না। তোমরা যারা রানার, ছেলে হোক মেয়ে হোক, সেটা তোমরা জানো যে গ্রিপ পাওয়া যায় না, এবং গ্রিপ না পাওয়ার ক্ষেত্রে দৌড়ানো কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়, কেননা বালির উপরে পা পড়লে, আবার বলছি যে বালিটা সরে যাবে। ওকে, স্লিপ করে সরে যাবে, কিন্তু এঁটেল মাটি, শক্ত মাটি, আর সেখানে উনি ওনার টাইমিংটাকে মেনটেন করতে পারতেন, যার ফলে উনি একজন ইন্টারন্যাশনাল অ্যাথলেটস হিসাবে অনেক যোগ্যতা লাভ পেয়েছেন, অনেক যোগ্যতা লাভ পেয়েছেন। এই যে ওনার শুরু হলো টাফ ট্রেনিং, বন্ধুরা। ওকে, এটাকে আমরা যদি আমাদের জীবনে এই ধরনের টাফ জিনিসটা ভাবতে পারি, তাহলে সাকসেস কিন্তু আমাদের জীবনে অটোমেটিক আসবে। ইনি দাঁড়িয়ে আছেন, কিছু ছেলে মেয়েকে ট্রেনিং দিচ্ছেন সেই বালিতে, যিনি মানে ওই কেরালার সমুদ্রের তীরের কোনো একটা বালুচর, মানে বিচের উপরে উনি ছেলে মেয়েদের ট্রেনিং দিচ্ছেন। তো আমি তোমাদের এটাই বলবো যে নিজেকে টাফ হিসাবে কতটা ভাবা যায়, সেইটা কিন্তু একটা বিশেষ ইম্পর্ট্যান্ট বিষয়। নিজেকে কতটা টাফ করা যায়, নিজেকে টাফ করে যদি আমরা এটাকে মানে নিজের ট্রেনিংটাকে কমপ্লিট করতে পারি। আমি এখানে ট্রেনিং বলতে আমি তোমাদের পড়াশোনার কথা বলছি, মানে রাত জাগতে হবে 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত, যাতে করে আমার মানে বোঝাই যাবে না। আর এই জিনিসটা আমি বুঝতে পারবো না কখন, যখন আমার ডেডিকেশানটা থাকবে, তখন কনসেন্ট্রেশনটা অটোমেটিক দাঁড়াবে। বন্ধু, তোমাদের চাকরিটা তোমার নিজের, তোমাকে পড়াশোনা করে তোমার চাকরিটা তোমাকে নিজেকে জোগাড় করতে হবে। বিকজ এক্সাম হলে there is no one to help you, only you can help yourself. In the hall of exam, there is none to help you. অতএব তোমাকে নিজের কাজটা নিজেকে গুছিয়ে নিতে হবে, আর তার জন্য তোমাকে টাফেস্ট ট্রেনিংয়ের কথা ভাবতে হবে। বালিতে দৌড়াবো মানে রাত 2টো 3টে পর্যন্ত পড়বো, 16 ঘন্টা 18 ঘন্টা পড়বো, 16 ঘন্টা 18 ঘন্টা পড়বো, রাত 2টো পর্যন্ত, 2 AM 3 AM, ওটা কোনো ফ্যাক্টরি না। ওকে, 2 AM, ওকে, 2 AM 3 AM, ওটা কোনো ফ্যাক্টরি না। আমি ক বছর কষ্ট করব? মাত্র 2 থেকে 3 বছর। আমি যদি নিজেকে টাফ ট্রেনিং দিই, টাফেস্ট ট্রেনিং যদি নিজেকে দিই, তাহলে আমার 2 থেকে 3 বছর লাগবে কোনো একটা সরকারি চাকরি জোগাড় করতে। ওকে, কোনো একটা সরকারি চাকরি জোগাড় করতে। বন্ধুরা, আমরা নিজেদের একটু টাফ ভাববো, যেহেতু চাকরিটা আমার অনেক বড়, চাকরিটা জীবনের একটা নতুন জন্ম মানুষের ক্ষেত্রে, মানে ছেলেদের ক্ষেত্রে স্পেশালি। মেয়েদের ক্ষেত্রে মেয়েরা ওভাবে নেবে না। আজকাল সব জায়গায় মেয়েরা কাজ করছে, মানে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট থেকে শুরু করে নিম্নতম আমি যে কোনো কথা ভাবতে পারি। ওকে, নিম্নতম আমি যে কোনো কথা ভাবতে পারি। তো অনেক কাজ সবারই জন্য এখন খোলা হয়ে আছে। তো আমি বলবো যে তোমরা
তুমি ছেলে হও আর মেয়ে হও, তোমাদের জীবনের টাফেস্ট ট্রেনিং দরকার, এবং সেই টাফ ট্রেনিং নিয়ে কিন্তু তোমাদের চাকরি নেই। আর এক্ষেত্রে আমি আর একটা জিনিস বলবো, ডারউইনের কথা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তোমাদের ট্রেনিং নিয়ে ফিটেস্ট হতে হবে, তোমাদের ট্রেনিং মানে সর্বোত্তম ট্রেনিং নিতে হবে, আর তার জন্য তোমাদের সার্ভাইভাল হতে গেলে ফিটেস্ট হতে হবে, বিকজ ক্যান্ডিডেট অনেক, লিড মানে সিট লিমিটেড। ওকে, ক্যান্ডিডেটস মেনি, candidates many, seats limited। অতএব আমাদের যদি আমরা নিজেদেরকে টাফ ট্রেনিং না দিই, আমাদের নিজেদেরকে যদি আমি সেইভাবে না ভাবি, আমার যদি সেই ডেডিকেশন না থাকে, সেই কনসেন্ট্রেশন না থাকে, তাহলে কিন্তু ফিটেস্ট হওয়া মুশকিল, সার্ভাইভ করা মুশকিল। ওকে, আগে আমরা ম্যাডামের আর একটা ছবি দেখবো যেখানে উষা হ্যাড এ রেগুলার ট্রেনিং রান অন বিচ of Paoli. She preferred to be trained alone, for the vastness of the beach gave her a sense of freedom। মানে দেখো এই যে জায়গাটুকু দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে জায়গাটুকু পেছনে দেখা যাচ্ছে, এটা কিন্তু বিচ। উনি যার উপর দিয়ে দৌড়াচ্ছেন, এই যে পেছন দিকে, সামনে তো জায়গা নেই ওনার, মানে উপরের প্রশান্তটুকু ছবিটা নেওয়া আছে, কিন্তু আমি এই জিনিসটাকে লক্ষ্য করেছি, এই যে পেছনে যে জিনিসটা দেখা যাচ্ছে, এই যে সমুদ্র কিন্তু শুরু হচ্ছে, এই যে বাঁদিকে যেটা জল দেখতে পাচ্ছ, এটা কিন্তু সমুদ্র। অতএব আমরা ওনাকে দেখছি যে উনি প্র্যাকটিক্যালি বিচের উপর দিয়েই দৌড়িয়ে নিজেকে ফিট করেছেন। কেন বলছি, যে ওই বালির উপর দিয়ে যেহেতু গ্রিপ পাওয়া যেত না, সেই ওখানে গ্রিপ নিয়ে উনি দৌড়ে নিজেকে টাফেস্ট ট্রেনিং দিয়েছেন, সো দ্যাট মানে ট্রাকে যেখানে সিমেন্টেড জায়গা, সেখানে উনি ওর থেকে বেশি ইয়ে পান আর কি, গ্রিপ পান, যার ফলে ওনার স্প্রিন্টটা আর কি, যেটা রানিং করার যে ক্যাপাসিটি, স্পিড, সেটা যেন আরও বেশি বর্ধিত হয়। ওকে, একটা মুহূর্ত ট্রেনিং শেষে জল খাওয়ার। আচ্ছা, এখানে ম্যাডাম কিছু লিখেছেন, ট্রেনিং ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। তো তোমাদের আইএস হোক, আইপিএস হোক, ওকে, আইএস হোক, আইপিএস হোক, যেই হোক না কেন, ওকে, এসএসসি সিজিএল হোক, ওকে, এসএসসি সিজিএল, বিডিও, ডিএসপি, মানে সর্বোত্তম কথা বলছে স্টেট লেভেলের, তো অনেক কিছু হতে পারে। তো উনি কি বলছেন, when I joined the Kannur Sports School, my day would begin at 5 AM, সকালবেলা 5টার সময়। Between the 40 of us, মানে 40 জন ছেলে মেয়ে, we shared 2 latrines and 3 bathrooms। 40 জন ছেলে মেয়ে, কথার কথা, মেয়েও ছেলেও থাকতে পারে সেখানে, 2টো ল্যাট্রিনস আর 3টে বাথরুম। তারপরে উনি কি বলছেন, হ্যাড টু বি রেডি টু হিট দ্য গ্রাউন্ড অ্যাট 6:30 AM, সকালবেলা 6:30, 5টার সময় উঠে সকালবেলা 6:30। Despite such hardships, my entire focus was in the training. Some girls would take a break if the coach was not looking at, but not me। মানে উনি ওনার দিকে তাকাক আর না তাকাক, she was least bothered, but she was focusing on only to train herself to go for Olympic at the highest level. I would not get my sleep, মানে উনি ঘুমাতে পারতেন না, if I did not do all the exercises properly. When we were sent home for our summer vacation, I would continue training on beach, which is why my fitness level were always high. I always ran alone and my fight was against time. আমি ওই যে কথাটা বললাম যে উনি টাইমের সাথে দৌড়িয়েছেন, ওকে, বিচের মধ্যে মানে যেখানে গ্রিপ পাওয়া যায় না সেখানে উনি টাইম মেনটেন করেছেন, নর্মাল টাইম মেনটেন করেছেন। তাহলে যেখানে গ্রিপ পাওয়া যাবে সেখানে যে সমস্ত ছেলেমেয়েরা অ্যাথলেটস, তারাই বুঝতে পারছো আমি কোন কথাটা বলতে পারছি। আর যারা বুঝতে পারছো না তারা একটু বুঝবে যে গ্রিপ পাওয়া মানে পাটা যখন আমি রাখছি তখন পায়ের নিচে থেকে মানে মাটিগুলো সরে যাচ্ছে না, যার ফলে দৌড়াতে কিন্তু খুব কষ্ট হয়। আর সেখানে উনি টাইম রেখেছেন মানে অনেক বড় ট্রেনিং নিয়েছেন, টাফেস্ট ট্রেনিং। লাইক এভরি ইয়াংস্টার্স, once in a while I would want stylish clothes, a nice hairstyle, makeup, etc. But I had no time. I used to get one special dress for Onam
অ্যান্ড ওয়ান ফর শিবরাত্রি, যেটা নর্মালি মেয়েরা করে থাকে শিবরাত্রি, এটা তো ওদের ইনস্টিংক্ট আর কি। বাট আদারওয়াইজ মাই ফাদার উড জাস্ট বাই মি school uniforms and practice clothes because these are the only places where I would go growing up. বন্ধুরা আমি বলবো যে নট টেকিং আদারওয়াইজ, যারা তোমরা মেয়েরা শুনছো আমার ভিডিওটা দেখছো, নট টেকিং ইট আদারওয়াইজ, তোমরা অ্যাটলিস্ট 2 থেকে 3 বছরের জন্য, এই যে ম্যাডাম বলছেন যে আমি হেয়ার স্টাইল বাদ দিয়ে দিয়েছি, আমার শুধুমাত্র একটা ড্রেস, আমি বলবো তোমরা যারা বাংলা আছো তারা দুর্গা পুজো 2 বছর 3 বছর বাদ দিয়ে দাও, দিওয়ালি 2 বছর 3 বছর বাদ দিয়ে দাও, ছেলেদের কথা বলছি 2 বছর 3 বছর বাদ দিয়ে দাও। তারপরে যদি চাকরি হয়ে যায় তারপরে তো দিওয়ালি, প্রতিদিনই দিওয়ালি। তুমি কোথায় যাচ্ছ, কী করছো? তোমার চাকরির শেষে তোমার 8 ঘন্টা ডিউটি, সকাল 10টা থেকে তোমার বিকেল 5টা পর্যন্ত, কোথাও একটু এক্সট্রা কাজ করতে হতে পারে, যেহেতু অফিস তোমাকে কমপ্লিট শেষ করতে হয়। তো নট টেকিং ইট আদারওয়াইজ, আমি যদি 6টা পর্যন্ত ডিউটি, তারপরে আমি কিন্তু ছুটি পেয়ে যাচ্ছি। ওকে, তো আমাকে এই যে স্টাইলিশ মেয়েদের কথা বলছি, নট মেকিং সো মাচ মেকআপস অ্যান্ড সো মাচ স্টাইলিশ ড্রেস, আমরা এই সমস্তগুলো বাদ দিয়ে 2 থেকে 3 বছর আমরা একদম ডেডিকেটেড হয়ে, যেমন ম্যাডাম বলছেন, আমি ম্যাডামের কথা বলছি, আমি আমার কথা বলছি না, আমি ম্যাডামের উক্তিগুলোকেই আমি তোমাদের কাছে তুলে ধরছি, যে ম্যাডাম যেভাবে ট্রেনিংটা নিয়েছে, তোমরা যদি সেইভাবে নিজেদের ট্রেনিংটা করতে পারো, নিজেদের ট্রেনিংটা দিতে পারো, সেইভাবে পড়াশোনা করতে পারো, শিওরলি দ্যার ইজ নো ওয়ান টু স্টপ ইউ ফ্রম সাকসেস, শিওরলি। আর ইনি ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছেন, আমরা তো স্টেট লেভেলের বিডিও, ডিএসপি অথবা গ্রুপ সি এর চাকরির জন্যে চেষ্টা করছি, কেন হবে না? ওয়াই ইটস নট গোয়িং টু হ্যাপেন? ওয়াই কেন হবে না? আমার প্রশ্নটা হচ্ছে কেন হবে না? যদি সে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছাতে পারে, বালিতে দৌড়িয়ে, আমরা ঘরে বসে সমস্ত কিছু করে মায়ের রান্না খেয়ে, আর এনার একটা পোস্ট আমি পড়েছি যে এনারা খুব গরিব ছিলেন, আর ওই জন্যই আমি তোমাদের মাঝখানে একবার বললাম যে 20 লাখ টাকা উনি গরিব পরিবারের জন্য দান করেছেন। অতএব আমাদের বাড়িতে তো বোধহয় এখন 3 বেলা খাওয়ার মতো পরিস্থিতি আছে, আমরা স্বাচ্ছন্দ্যে মানুষ হয়ে যাচ্ছি। অতএব বন্ধুরা, আমার এই ভিডিওটা আনার একটাই মানে তোমাদের উদ্বুদ্ধ করা, তোমাদের ইন্সপায়ার করা, তোমাদের মোটিভেট করা যে তোমরা করতে পারবে, ওই যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। দেখো এই মেয়েটা ওই গরিব পরিবার থেকে কোথা থেকে উঠে কোথায় চলে গেছে, ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে, ইন্টারন্যাশনাল লেভেলের খেলাড়ি। তো ওই গরিব পরিবারে ওই পরিস্থিতিতে তো নিজেতেও ভাবতে হতো না আমার এই পরিবারে আমি সাধারণ একটু পড়াশোনা করে বিয়ে করে মা বাবার বোঝাটা হালকা করি, যেটা আমরা নর্মাল পরিবারের কথা ভাবি, মেয়েরা নর্মালি যেটা ভাবে। ওকে, নট টেকিং ইট আদারওয়াইজ, আই রিপিট, নট টেকিং ইট আদারওয়াইজ। আমার ভিডিওতে আমি তোমাদের ইন্সপায়ার করার জন্য বলছি, আর যে সাধারণ মানুষ যেভাবে ভাবে আমি সেই কথাটা তোমাদের বলছি। মেয়েরা নর্মালি ভাবে, যারা আর ঠিক আছে মেয়ে মানুষের জন্মেছি, একটু পড়াশোনা করে বিয়ে করে সংসার করে, কিন্তু ও কিন্তু সেই ধরনের চিন্তা ভাবনা করেনি। ও এখানে বলছে 5টার সময়। আচ্ছা, এইখানে আমি আর একটু তোমাদের ভেতরের কথাটুকু বলি যে 5টার সময় উঠে 6:30 যদি গ্রাউন্ডে হিট করতে হয়, মানে 6:30 গ্রাউন্ডে পৌঁছে যেতে হবে, তার মানে 6:20 কি 6:15 নাগাদ গ্রাউন্ডে উপস্থিত হয়ে যেতে হবে। তাহলে 5টা থেকে 6টা পর্যন্ত যদি আমি 1 ঘন্টা নিই, 40 জন ছেলে মেয়ে, 2টো বাথরুম, 3টে বাথরুম আর 2টো ল্যাট্রিন হবে কখনো? তাহলে ওকে 4টের সময় অ্যাটলিস্ট উঠতে হবে, ওকে 4টের সময় উঠে নিজেকে করতে হবে। আর ওই রাতের বেলা ঘুমোতে হয়তো 10টার সময় যাবে, তাহলে রাত 4টের সময় উঠে যদি তাকে প্রিপারেশন করতে হয়, তাহলে কত টাফেস্ট ট্রেনিং হয়েছে এদের। তার মধ্যেও ও কখনো ব্রেক নেয়নি, বলছে অন্যান্য ছেলেমেয়েরা ফাঁকি দিত, আমি কিন্তু তখন ফাঁকি দিতাম না। আর সামারে এসেও আমি বাড়িতে এসে দৌড়াতাম, সামার ভ্যাকেশন এসে। তাহলে ও কেন স্ট্যান্ড করবে না? তাহলে আমি এখানেই বলতে চাইছি, আমরা যারা বাঙালি, আমাদের যে দুর্গাপুজো আসে, সেই 10-12 দিন আমরা খুবই আনন্দ ফুর্তি করি। আমি নিজেকে একটা রুমে বন্ধ করে সমস্ত দুর্গাপুজোর পড়াশোনা ঘরের মধ্যে বসে করি, আমি সমস্ত চিন্তাভাবনা কনসেন্ট্রেট করে আমি পড়াশোনার জন্য নিজেকে উদ্বুদ্ধ করি। ওকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো হওয়া একদম জলবায়ু তলরম হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এখানে যে আমি কথাবার্তা বললাম তা তোমাদের ইন্সপিরেশনের জন্যে, তোমাদের উদ্বুদ্ধ করার জন্যে, তোমাদের হার্ট করার জন্যে নয়, সে ছেলে হোক মেয়ে হোক। এখানে আমি যে কথাবার্তাগুলো বললাম তোমরা ভাববে যে আমি তোমাদের সমস্ত কিছু ইন্সপিরেশন, মোটিভেশন করার জন্য, যে তোমরা ভবিষ্যতে করতে পারবে এবং তোমাদের মধ্যে করার ক্ষমতা আছে। ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু দ্যাট। আই ক্যান ডু ইট।
I will do it. এই যে যে দুটো সেন্টেন্স আমি বলে যাই, এই দুটো সেন্টেন্সের উপরে দেখো ইয়ে কিন্তু বসে থাকিনি, ও ভেবেছে যে আমি করতে পারবো, আমি করতে পারি, আমি করতে পারবো, আমি করবো, সেইভাবেই ও কিন্তু প্রত্যেক দিন রানিং করে, প্রত্যেক দিন রানিং করে। আর উনি একটা জায়গায় বলছেন যে মর্নিং রাইচুয়ালস, এটাকে উনি মর্নিং রাইচুয়ালস হিসাবে নিয়েছেন, মর্নিং রাইচুয়ালস, ওকে, মর্নিং রাইচুয়ালস হিসাবে নিয়েছেন। বুঝতে পারছো? তার মানে কত ভক্তি হলো, তাহলে সেই মেয়েটাকে ভগবান পৌঁছাবে না, কোথায় পৌঁছাবে? তাই আমাদের এই যে আমি বলছি তোমাদের এমন নয় রুটিন ওইভাবে করতে হবে, তোমাদের যেভাবে রুটিন সেট হয়। যেমন আমার ক্ষেত্রে আমি রাত খুব কম জাগতে পারি, কিন্তু আমি 11টা সাড়ে 11টার মধ্যে শুয়ে আমি 5টা সাড়ে 5টার মধ্যে উঠে যাই, এটা আমার রুটিন। আর তোমাদের হতে পারে তোমরা কেউ 2টো থেকে 3টে মানে মর্নিং পর্যন্ত পড়তে পারো, আবার 8টা পর্যন্ত ঘুমাও, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু সেই স্টাডিটা কী হবে, সেই স্টাডিটা হতে হবে আমার প্রোডাক্টিভ স্টাডি। আমি 8টা পর্যন্ত ঘুমোতে পারি, 10টা পর্যন্ত ঘুমাতে পারি। আমার একটা বন্ধু আছে, সে 10টা পর্যন্ত ঘুমায়, বাট সে 4টে পর্যন্ত পড়াশোনা করে, তাহলে সে 6 ঘন্টাই ঘুমোলো, তাহলে সে 10টার সময় উঠলে কেউ ভুল ভাবার কিন্তু কোনো মানে নেই, কেননা সে মর্নিং 4টে পর্যন্ত পড়ে তারপরে শুতে গেছে। আর আমি 11টার পর্যন্ত শুতাম, মানে শুতে যেতাম, আর সকাল 5টার সময় উঠতাম, সাড়ে 5টার সময় উঠতাম, ঠিক আছে, দ্যাটস রুটিন। বাট পড়াশোনা ওই সেই 6 থেকে 7 ঘন্টা ঘুমোনো, ওকে, স্লিপিং আওয়ার, আর মোটামুটি 14 থেকে 16 ঘন্টা পড়াশোনা, ওকে, স্টাডি টাইম। কিন্তু এই 14 থেকে 16 ঘন্টাও প্রায় কি প্রোডাক্টিভ স্টাডি। এই যে প্রোডাক্টিভ স্টাডি মানে আমি পড়তে বসে আমি পড়াশোনার ব্যাপারেই ভাবছি, আমি ফুললি ডেডিকেটেড, ফুললি কনসেন্ট্রেটেড। আর আমার যদি ডেডিকেশন থাকে তাহলে আমার কিন্তু কনসেন্ট্রেশনটা অটোমেটিক্যালি আসবে। বন্ধুরা, আজকের যা কথা হলো সেটা সমস্ত তোমাদের ইন্সপিরেশন। আর থ্যাঙ্কস পিটি ঊষা ম্যাম, কাটসি টু পিটি ঊষা ম্যাম, আমার বিনম্র শ্রদ্ধা টু পিটি ঊষা ম্যাম, কাটসি টু Wikipedia giving this information and photographs to share with you and motivate you for your studies. This is only for purpose of motivational, not to take otherwise. Disclaimer is this is a motivational video. Any girls, any women, not to take it otherwise. Few things I have said for inspiration and motivation. থ্যাঙ্কস দোস্ত, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। হোপ তোমরা আগামী কিছু দিনে তোমাদের জীবনে নতুন সময় নিয়ে আসুক, নতুন তোমরা চাকরি পাও, নতুন তোমাদের জীবনে সূর্য উঠে আসুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।